আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানায় বাহাদুরপুর গ্রামে। আমার জন্ম ৮-২-১৯৯১-এ। বর্তমানে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। আমার জন্ম আমার নানার বাড়িতে। আমার নানার বাড়ি নান্দাইল থানায় বারোপাড়া গ্রামে। তবে আমার পিতা মৃত। আমার বাবা আমার জন্মের ৬ মাস পূর্বে মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ আমার মা যখন ৬ মাসের প্রেগনেন্ট, তখনই আমার আব্বু লিভারের জটিলতায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ময়মনসিংহ মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেছিলেন। এই ঘটনাটি আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি, কারণ তখন তো আমি মায়ের পেটে ছিলাম। আমার তো এটা জানার কথা না, তাই মায়ের কাছ থেকেই এসব শুনেছি। তো আমার বাবা যখন মারা যায়, আমাদের সকল আত্মীয় স্বজন আমাকে নাকি বিভিন্ন অপবাদ দিয়েছিল যে এই ছেলেটা জন্মের পূর্বেই বাবাকে খেয়ে এসেছে। এতে করে আমার মা খুব কষ্ট পেতেন আর কান্না করতেন। তবে আমার মা একদিকে সান্ত্বনা পেতেন এই ভেবে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মায়ের পেটে ৬ মাস থাকতেই মারা গিয়েছিলেন। এই দিক থেকে নবীজির সাথে আমার মিল ছিল। এই কারণে আমার মা সান্ত্বনা পেতেন। তবে পরিবারে আমি একা নই। আমার বাবা যখন মারা যায়, তখন আমরা ৪ ভাই ছিল, কিন্তু আব্বু মারা যাওয়ার পর একটি ভাই অসুস্থ হয়ে মারা যায়। বর্তমানে আমরা ৩ ভাই আছি। যাই হোক, যখন আমার নানার বাড়িতে জন্ম হয়, নানার বাড়িতেই আমি লালিত পালিত হই। আব্বু মারা যাওয়ার পর আমার মা আমার বাবার বাড়িতে টিকতে পারেনি। পারিবারিক চাপে বাধ্য হয়ে আমার আম্মুকে বাবার বাড়িতে চলে যেতে হয় আমাকে নিয়ে। আমার যে আরও ২ ভাই আছে, তারা আমার বাবার বাড়িতেই ছিল। আম্মা শুধু আমাকে পেটে নিয়ে নানার বাড়িতে চলে যান। তারপর যখন আমার ৮ বছর বয়স, যখন আমাকে নানার বাড়ির অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোর বাড়ি কোথায়, তখন আমি আমার নানার বাড়ির কথাই বলতাম। বাবার বাড়ির কথা আমি তখন বুঝতাম না। যখন আমার কিছুটা বোঝ আসলো, তখন আমি নানার বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসি। তো আমি যখন চলে আসি, আমার বড় ভাইয়েরা তারাও এখন কামাইশুদ হয়েছে। তখন আমরা ৩ ভাই মিলে আমার আম্মুকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তখন আমার আম্মু এসে আমাদেরকে নিয়ে কোনো রকম দিন যাপন করে। তো আমাদের সংসার ভালোই চলছিল। আমিও পড়াশোনা শুরু করেছি। আমি নানার বাড়ি থেকেই প্রাইমারি লেখাপড়া করি। তারপর আমি আমার বাবার বাড়িতে এসে হাই স্কুলে ভর্তি হই। তো এখানেও আমার রেজাল্ট খুব ভালো হয়। তারপর আমি এসএসসি পাশ করি ২০০৬ সালে। তারপর আমি ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে সিভিলে ভর্তি হই। ২০১০ সালে আমার ডিপ্লোমা কমপ্লিট হয়। আমার সমস্ত পড়াশোনার খরচ আমার বড় ২ ভাইই দিয়েছে। তো আমি এসএসসি এবং ডিপ্লোমাতে ভালো রেজাল্ট করি, কিন্তু রেজাল্ট করলে কি হবে, চাকরি পাওয়া যায় না। এদিকে বাড়িতেও প্রচুর চাপ যে পড়াশোনা শেষ করেছিস, ডিপ্লোমা কমপ্লিট করেছিস, এখন চাকরি করে টাকা পয়সা দে। এতে করে আমি অনেক চাপে পড়ে যাই, কেননা কোনো জায়গাতেই অনেক খোঁজাখুঁজি করে চাকরি পাই না। হঠাৎ করে একটি এনজিও সন্ধান পাই, ডেস্টিনি ২০০০ লিমিটেড। তো সেখানেও টাকার প্রয়োজনে জয়েন করলাম এবং অনেকেই জয়েন করালাম, কিন্তু জয়েন করিয়ে আমি আরও বিপদে পড়ি। কিছুদিন পরেই সেই কোম্পানি বন্ধ হয়ে যায়, যার কারণে আমি আরও চাপে পড়ি এবং অনেকেই টাকা ফেরত দিতে হয় এবং ফেরতই দেই। আর এতে করে পরিবার থেকে আরও বেশি চাপ আসে। তখন আমাকে তারা
আরও নানানভাবে চাপ দেয়, আমার কাছ থেকে টাকা চা। কিন্তু আমার টাকা দেওয়ার মতো কোনো সুযোগই ছিল না। তাই আমি কিছুদিন টিউশনি করলাম, কিন্তু দেখলাম এতে করেও সংসার চলে না। ছাত্ররা ঠিকমতো টাকা পয়সা দেয় না। তাই বাধ্য হয়ে ঢাকায় চলে গেলাম। তবে ঢাকা আমি একা যাইনি, আমার আরেকজন বন্ধু ছিল, তার নাম সুজন। তার সাথে আমার পরিচয় হয়েছিল ডেস্টিনির মাধ্যমে। তো দুজন দুজনের সাথে মনের ভালো বোঝাবুঝি, দুজনে ভালো সম্পর্ক হয়ে গেল। তাই দুজনে একসাথে জুটি বাঁধলাম এবং জুটি বেঁধে ঢাকায় চলে গেলাম। ঢাকায় গিয়ে গার্মেন্টসে জয়েন করলাম। কিন্তু গার্মেন্টসে বেতন খুবই কম, মাত্র 5,000 টাকা বেতন ছিল। 5,000 টাকা বেতন দিয়ে আর কি হয়? তখন আমরা দুজনে মিলে পার্ট টাইম কাজের ব্যবস্থা করি। রাস্তার মধ্যে মানুষের ওজন মাপতাম। ওজন মাপার মেশিন কিনে আমরা দুজনে রাস্তার ধারে সন্ধ্যার পরে ওজন মাপতাম, তেজগাঁও এলাকায়। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আমার এক দশরথের পাঠানো গল্প। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো গল্পের বাকি অংশ শোনার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। অনেক কষ্ট করে গল্পটি করেছি, দয়া করে গল্পটিতে একটি লাইক দিবেন। আর অনেকেই বলেন আমার ভয়েস ভালো না, ভয়েস সুন্দর না, আমি জানি। তারপরও আমি আপনাদের কাছে জানতে চাই আমার ভয়েস আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে 1 লিখুন, আর ভালো না লাগলে কমেন্টে 2 লিখবেন। আর প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা দয়া করে কোনো বাজে কমেন্টস করবেন না। একটি বাজে কমেন্টস করলে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়। আমার ভিডিও যদি ভালো না লাগে আপনারা দেখবেন না, তাতে কোনো আমার আপত্তি নেই, কিন্তু আপনারা আমার ক্ষতি করেন না। এটি আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আর যদি আমার একটি কথাও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে কোটি টাকার সমান। তো যাই হোক, আপনারা দেখছেন কলুর ফলত মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের কাছে পাঠাইতে চান, আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দেব, আপনি পাঠিয়ে দেবেন। তো আমি গল্পের বাকি অংশ বলছি। তো আমরা যখন ঢাকা শহরে ওজন মাপার কাজ করি তখন মোটামুটি দুজনে ভালো চলতে পারি। তবে আমি যেহেতু ছোটবেলা থেকেই কোনো কাজ কাম করিনি, তাই আমি কোনো কাজ করতে পারতাম না। কিন্তু আমার বন্ধু সুজন, সে আবার সকল কাজ করতে পারত, তাই সে সকল কাজকর্ম করত আর আমরা দুজন এভাবে মিলেমিশে থাকতাম। তো হঠাৎ করে আমি একটি প্রাইভেট চাকরি পেলাম কুমিল্লায় একটি ডেভেলপারে। তখন আমি কুমিল্লায় চলে যাই। তো আমার বন্ধু কী করবে? সেও তখন তার চাকরি ছেড়ে এবং ব্যবসা ছেড়ে কুমিল্লাতে চলে আসে। তো আমরা দুজনেই আমার জন্য যে ডেভেলপার যে বাসার ব্যবস্থা করেছে সেখানে আমরা দুজন থাকতাম। আমার বন্ধু সুজন কিয়া কোম্পানিতে চাকরি নেয় এবং তারও মোটামুটি ভালো বেতন। 6 মাসের মতো চাকরি করি। হঠাৎ করে আমার ডেভেলপার কোম্পানি বিল্ডিংয়ের কাজ বন্ধ করে দেয়। তখন আমি কুমিল্লার পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাই। সেখানে গিয়ে ছোট্ট একটা ডেভেলপ কোম্পানিতে চাকরি নেই। তবে আমি একা যাইনি, আমার বন্ধু সুজনকেও নিয়ে যাই। তো আমরা দুজনে ব্রাহ্মণবাড়িয়া চলে আসি। তো এখানেও মোটামুটি ভালো চাকরি চলছিল, কিন্তু বেতন খুবই কম। আমি মনে করেছিলাম যে আমাকে ভালো বেতনই দিবে, কিন্তু যখন মাস শেষ হয় তখন আমাকে 3,000 টাকার একটা চেক ধরিয়ে দেয়। তখন তো আমি অবাক হয়ে যাই। আমি ভেবেছিলাম মাসে 15,000 টাকা দেবে, আর সেখানে 3,000 টাকা। তো বুঝতে পারেন যে কেমন লাগে। তারপরেও আমি চাকরি ছাড়িনি। আমার ইচ্ছা ছিল আমি কাজ করে অভিজ্ঞতা অর্জন করব। এদিকে আমার বন্ধু সুজনও একটি এশিয়া কোম্পানিতে চাকরি নেয়। তো দুজনের ভালোই সংসার চলছিল। সারাদিন দুজনে কাজ করে রাতে আমরা দুজনে একসাথেই থাকতাম।
এভাবে দিন চলছিল। হঠাৎ করে এই ডেভেলপার কোম্পানিটাও আমাকে না করলো। তখন আমি কি করব? তখন ব্রাহ্মণবাড়িয়াতেই আরও একটি কোম্পানিতে চাকরি নেই। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পাশে মালেক টাওয়ারে একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি নিলাম, হিসাব নিকাশের এবং ভারতলা বিল্ডিংয়ের সুপারভিশনে। তো আমি এখানে চাকরি করতে থাকলাম। এর মধ্যে যে কন্ট্রাক্টরে কাজ নিয়েছে সেই কন্ট্রাক্টরে আমাকে নিয়োগ দেয় তার সাইটগুলো ভিজিট করার জন্য। তাই আমি দিনের বেলা কন্ট্রাক্টরের সাইটগুলো ভিজিট করতাম আর সন্ধ্যার পর পার্ট টাইম অফিসে হিসাব নিকাশ করতাম। তো এভাবেই চলছিল আমার চাকরি। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে চাকরি করে মোটামুটি ভালো একটা অবস্থান হয়। আর এদিকে আমার বন্ধু সুজন ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে সহকারী আইনজীবী হিসাবে ভালো একটা অভিজ্ঞতা পা এবং একজন আইনজীবীর সাথে কাজ করে, এতে করে তার অবস্থাও ভালো হয়। তাহলে এখন দুজনেরই আলহামদুলিল্লাহ ভালো পজিশন। আমার বেতন 30,000 আর আমার বন্ধু সুজন সেও প্রতি মাসে 20-30 হাজার টাকা কামিয়ে পালতে পারে। এতে করে আল্লাহর রহমতে ভালো একটা অবস্থা হয়। তো এভাবে আমাদের দিন চলছিল। হঠাৎ করে করোনা এসে পড়ে, বিল্ডিংয়ের কাজও কমে যা, তাই কোম্পানিতে আমার প্রয়োজনীয়তা কমে যা। তাই চিন্তা করলাম দুইজনে এলাকায় গিয়ে নিজেরাই কাজ করব, একটি অফিস নিয়ে ব্যক্তিগত কাজ করব, যেই কথা সেই কাজ। তো বন্ধুরা, এরপর থেকে আমাদেরকে আর পিছনে তাকাইতে হয়নি। আমরা দুজনেই এখন ব্যবসা করে এস্টাবলিশড। আমি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছি আর বন্ধু সুজন অফিস ম্যানেজমেন্ট হিসাবে সমস্ত কাজ করছে। এভাবে দুজনেই দুঃখের দিন পার করলাম। আর এখন মহান আল্লাহর রহমতে আমরা দুজন অনেক সুখ শান্তিতে আছি। আমি বিয়ে করেছি, আমার 2টি কন্যা সন্তানও আছে। তো এই গল্পটি বলার উদ্দেশ্য হলো, যে কোনো বিপদে ধৈর্য না হারিয়ে কাজ করে যাবেন। আর আরেকটি বিষয় হলো, জন্ম হোক যেখানেই, আপনি আপনার কাজ করে অবস্থা পরিবর্তন করতে পারবেন। আমার জন্মটা খুবই অবহেলিত ছিল, কিন্তু বর্তমানটা অনেক ভালো। তাই আপনাদেরকে বলবো, যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন। তো এটি ছিল আমার জীবনের গল্প। তো প্রিয় বন্ধুরা, কলুর ফলদ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল নিয়মিত জীবনের গল্প প্রচার করা হয়। তাই আপনারা এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।